আব্বা, আমি আর পড়তে যাব না। মাত্র রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল ফিরোজ সাহেব। মেয়ের কথা শুনে কপাল কুঁচকে নিল। মেয়ে কি তার পাগল হয়ে গেল নাকি? রাত বিরাতে এসে এসব কী বলছি? হাতে টাকা বইটা সাইড টেবিলে রেখে মেয়েকে কাছে ডাকলেন। অজানা কারণে নীরু তার বাবাকে ভীষণ ভয় পায়। এলাকার সকলে জানে ফিরোজ সাহেব কেমন রক্তটা স্বভাবের। একটু ভালো মতন হেসে কথা পর্যন্ত বলে না। ফিরোজ সাহেবের রক্তটা স্বভাব ও গম্ভীর মুখায়ব এক প্রকার তার ভয়ের কারণ। যদিও কোনো দিন তোপের মুখে পড়তে হয়নি, তবুও নীরু ভয় পায়। ভয়ের কারণে বাবাকে এক প্রকার এড়িয়ে চলে। বাবার ডাকে ধীর পায়ে বাবার কাছে এগিয়ে গেল। কেন, পড়তে ভাল লাগে না বুঝি? সহজ গলায় জানতে চাইল ফিরোজ সাহেব। ভালো লাগে আব্বা, কিন্তু আমি পড়তে চাই না। ভয়ে মাথা নিচু করে আমতা আমতা করে বলল নীরু। না জানি তার কথায় বাবা রেগে যায়। অবশ্যই রেগে যাওয়ার মতোই কথাই বলেছে সে। মেয়ের কথা শুনে ভালো লাগলো না ফিরোজ সাহেবের। মেয়ে তার ছোট থেকে পড়ালেখায় বড্ড ফাঁকিবাজ। পড়ার কথা বলা হলে এই মেয়েকে আর পাওয়া যায় না। নানান তালবাহানা করে বেড়ায় এই পড়া থেকে বাঁচতে। সব বিষয়ে ছাড় দিলেও এই বিষয়ে তিনি ছাড় দিতে নারাজ। মেয়েটা হয়েছে একেবারে মায়ের মতো। তার কিছুই পায়নি, অথচ মায়ের সব পেয়ে বসে আছে। এমনকি গায়ের রঙটাও মায়ের মতো চাপা। উজ্জ্বল শ্যামবর্ণের এই কন্যা প্রথম দেখা যে কারো নজর কাড়তে সক্ষম। সপ্তম শ্রেণীর পাঠ চুকিয়ে অষ্টম শ্রেণীতে উঠেছে, অথচ বয়সের তুলনায় শারীরিক গঠন বেড়ে একদম পরিণত নারী। যে কোনো পুরুষের আকাঙ্ক্ষার নারী এ রমণী। নাতনির এমন বাড়ন্ত গরম দেখে ফিরোজা সারাদিন ঘ্যান ঘ্যান করে যাতে মেয়ে বিয়ে দিয়ে দেয়। পাড়ার কোনো খবর অজানা নয় বৃদ্ধ মহিলার। দুদিন পর পর খবর আসে এর মেয়ে ওর মেয়ে অমুক তমুকের সাথে পালিয়ে গেছে। বাপমার মুখ পুড়িয়ে মাইয়ারা ওসব নেশাখোরের সাথে পালিয়ে কী যে পায় বুঝে উঠতে পারেন না তিনি। দিনকালের ঠিক নেই, কখন কোন অঘটন ঘটে যায় বলা তো যায় না। তাই তো নাতনিটাকে সময় মতো বিয়ে দিয়ে পরিবারের মান রাখতে চান। অনেক ভালো ভালো পরিবার থেকে প্রস্তাব আসলেও ফিরোজ সাহেব নিজ দায়িত্বে ফিরিয়ে দেন। মেয়ে তার অনেক ছোট। তার কি কোনো কিছুর অভাব আছে নাকি যে এত অল্প বয়সী মেয়েকে বিয়ে দিয়ে দিবে? দরকার পড়লে সারা জীবন মেয়েকে নিজের কাছে রেখে দিবে। মায়ের এমন ঘ্যানঘ্যানানিতে তিনি অতিষ্ঠ। এমন ঘ্যান ঘ্যান করে নাজদিনের সাথে তার বিয়ে দিয়েছিল। তবে মেয়েকে এত অল্প বয়সে বিয়ে দিবে না, মান সম্মান গেলে যাক। তিনি তার মেয়েকে চেনেন, লাখে এক তার মেয়ে। বাবার বদনাম হবে এমন কাজ কোনোদিন করবে না। আর করলেও তখনকারটা তখন দেখা যাবে। তবে একটা সমস্যা, মেয়ে তার গায়ে গতরে বড় হলো কি হবে, মাথায় কিছু নেই, পুরো হাবাগোবা। এই কারণে তার চিন্তার শেষ নেই। নিজের স্ত্রীকে কত করে বলে মেয়েটাকে একটু ভালো মন্দ বোঝাও, কিন্তু ওই মহিলা কিছুই কানে নেয় না। নেবেন কেন, মেয়ে একেবারে তার মতো হয়েছে যে। ফিরোজা ছেলের এত আধিক্যতা দেখে রীতিমতো ফুঁসে ওঠে। মেয়ে কি খালি তার ঘরেই আছে? আর কারো ঘরে বুঝি মেয়ে নেই? এত আহ্লাদের কি আছে? মেয়ে বলে ছোট। 14 বছরের হাতে পায়ে বেড়ে ওঠা মেয়েটাকে কি করে ছোট হয়? তাদের কি আর বিয়ে হয়নি? তার তো 10 বছর বয়সে বিয়ে হয়েছিল। কই, তার বাপ তো তাকে ছোট বলে বসিয়ে রাখিনি, বরং তার কান্না দেখেও মন গলেনি ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছিল। 14 বছর বয়সে তো তিনি 2 বাচ্চার মা হয়ে গিয়েছিল। তাহলে নীরু ছোট কোথায়? ফিরোজ সাহেব আর যাই করুক না কেন মেয়ের সাথে কখনো রাগ দেখান না, বরং যতটা ঠান্ডা গলা সম্ভব মেয়ের সাথে কথা বলে। আজও তার ব্যতিক্রম হলো না। মোলায়েম কণ্ঠে বলল, আমি এখন ঘুমাবো আম্মা, আপনি আসুন। এই বিষয় নিয়ে পরে আপনার সাথে আমার কথা হবে, কেমন? বাবার কথায় নীরু সায় জানালো। চুপচাপ প্রস্থান করলো বাবার ঘর থেকে। মেয়ের এমন নমনীয়তা দেখে ফিরোজ সাহেব ভিতরে ভিতরে প্রসন্ন হাসেন। এমন মেয়ে যে বিপথে যাবে না তা তিনি জানেন। মা যে কেন মেয়েটাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে কে জানে। নীরু চুপচাপ ঘরে এসে পড়ার টেবিলে বসে পড়ল। বন্ধ বইয়ে মাথা ঠেকিয়ে বিগত কয়েকদিনের ঘটনাগুলো ভাবতে লাগলো। নীরু আর সাথী দুজন প্রাণের বান্ধবী। ছোট থেকে একসাথে বেড়ে ওঠা। পাড়ায় একমাত্র সাথীর সাথে নীরুর সখ্যতা। দুজন একসাথে স্কুলে আসা যাওয়া করে। নীরুদের আর্থিক অবস্থা ভালো হলেও সাথীদের অবস্থা বেশ শোচনীয়। নুন আনতে পান্তা ফুরায় অনেকটা এমনই। সাথীর বাবা একজন রিক্সা চালক। দিনের পুরোটা সময় রিক্সা চালিয়ে সামান্য যা রোজগার করে তা দিয়ে তারা দুমুঠো ভাত খেতে পারে। নীরুদের এলাকায় কোনো হাই স্কুল নেই। পুরো আধো ঘন্টার পথ হেঁটে স্কুলে যেতে হয়। বান্ধবী তার আধো ঘন্টার পথ একা হেঁটে যাবে আর সে আরামায়েশে গাড়ি চড়ে যাবে, তা কি করে হয়? তাই তো বাবা প্রতিদিন যাতায়াতের টাকা দেওয়া সত্ত্বেও
নীরু প্রাণপ্রিয় বান্ধবীর জন্য আধা ঘন্টার পথ হেঁটে আসা যাওয়া করে। হাঁটতে বেশ ভালোই লাগে। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুজন সারা দুনিয়ার যত আজগুবি কথা আছে তা বলে আর হেসে কুটি কুটি হয়ে যায়, অথচ হাসার মতো কোনো কথাই হয় না দুজনের মধ্যে। বিকেল 4টায় স্কুল শেষের পর প্রাইভেট পড়ে আসতে আসতে মাগরিবের আজান দিয়ে দেয়। তখন হাসি তামাশা বাদ দিয়ে দুজনে দ্রুত পা চালিয়ে বাড়ির পথে হাঁটা ধরে। তবে ইদানিং ওরা খেয়াল করছে বেশ কয়েকজন ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে। শুধু দাঁড়িয়ে থাকে বললে ভুল হবে, ওদের দেখলে কেমন দাঁত বের করে হাসে, হলুদ দাঁত পাটি বের করে নানা অপ্রাসঙ্গিক ইশারা ইঙ্গিত করে। এদের মধ্যে একজনকে চিনলেও বাকিদের চিনে না ওরা। প্রথম প্রথম নীরু সাথী এসবে কান না দিলেও পরে ওদের দেখলে যতটা সম্ভব নিজেদের গুটিয়ে রাখত। কেমন যেন বিচ্ছিরি চাহনি দিয়ে তাদের দিকে তাকায়। আরে ফুলটুসিরা, কী ব্যাপার, আমাদের থেকে এমন পালিয়ে পালিয়ে বেড়াও কেন? তোমাদের এমন রসালো শরীর দেখলে না কেমন যেন ছুতে ইচ্ছে করে, তাই তো চোখের দেখার জন্য দাঁড়িয়ে থাকি। তবে তোমাদের চোখে এমন ভয় দেখলে কি আর ভালো লাগে বলো? একদিন চলো আমাদের সাথে, দেখবে কেমন আদর করি, একটু কষ্ট দেব না। দেখো। কথা শেষ করার আগেই নীরু ঠাটিয়ে চর মারল। কী সব নোংরা কথাবার্তা, এমন কথাও কোনোদিন শোনেনি। সকলে ওকে হাবাগোবা বললে কি হবে, ও মোটেও হাবাগোবা না। ও তো আর ছোট নেই, যথেষ্ট বুঝি। এসব কোলাঙ্গারদের কিভাবে শিক্ষা দিতে হয় সেটাও ভালো করেই জানে। আজ তো থাপ্পড় দিয়েছি, পরের বার এমন কিছু বললে জুতা পেটা করব দেখে নিস। নীরু এমন কাজ করবে কেউ কল্পনাও করেনি। ওরা তেড়ে আসতে নিলেই সাথে নীরুর হাত চেপে দ্রুত স্থান ত্যাগ করল। পেছন না ফিরলেও স্পষ্ট কানে এলো হাসিবের ক্রোধিত কণ্ঠ। সুন্দরী, থাপ্পড় মেরে ভুল করলে এর ফল তোমায় ভুগতে হবে। ওদের কথা কানে আসতে সাথে ভীত সরে বলল, এটা কেন করলি? শুনলি তো কি বলল, যদি কিছু করে। সাহসী নীরু তখন দাপটের সাথে চর মারলেও এখন যেন মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আসলেই তো, থাপ্পড় কেন মারতে গেল? একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে কি? নীরুর ভয় দেখে সাথী বুঝল মেয়েটা আসলে হাবাগোবা, ঘটে কোনো বুদ্ধি নেই। নয়তো বোকার মতো কেউ থাপ্পড় মারে। আবার দেখ এখন কেমন ভয় পাচ্ছে। সাথে নিজের ভয় দূরে সরিয়ে অভয় দেওয়ার ভঙ্গিতে বলল, চিন্তা করিস না, কিছু হবে না। আজকে গিয়ে চাচাকে বলবি রাস্তায় দাঁড়িয়ে হাসিব ভাই যে আমাদের বিরক্ত করে। দেখবি চাচা ঠিক ব্যাপারটা সামলে নিবি। অনেকটা সাহস নিয়ে নীরু বাবাকে ওদের কথা বলতে গেল, কিন্তু বলতে আর পারল কই। আরে সুন্দরী যে, তা এতদিন কোথায় ছিলে? অনেক দিন অপেক্ষা করালে আমাদের। আজ একা যে লগেরটা কই? ভেবেছিলাম আমরা 4 জনে দুজন দুজন করে দুটোকে ভাগ করে নিব, কিন্তু আজ যে তুমি একাই এলে। যাক, একটাকে পেয়েছি তাই বা কম কিসের, এই একটাকে নিয়ে পুষিয়ে নেব। কী রে, ঠিক বলছি না? বলে পেছনে থাকা ছেলেগুলোর দিকে তাকালো। হো ভাই, ঠিক কইছেন। পাখি যখন নিজে ধরা দিয়েছে তবে আর দেরি কিসের? ওদের দেখে নীরুর পিলে চমকে উঠল। ওদের এখানে আশা করেনি। 2 দিন ধরে স্কুলে যাওয়ার পথে ওদের দেখেনি দেখে ভেবেছিল তার থাপ্পড়ে হয়তো কাজ হয়েছে, কিন্তু বিপদ যে তার সন্নিকটে কে জানত। ওদেরকে নিজের দিকে আসতে দেখে পায়ের জুতো ওদের দিকে ছুঁড়ে মেরে উল্টো দৌড় লাগালো। তবে বেশি দূর যেতে পারল না। তার আগে ইটের কোণায় পা লেগে মুখ থুবড়ে পড়ল মাটিতে। নিজের করুণ পরিণতির কথা কল্পনা করে নীরুর চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল। ওকে কাঁদতে দেখে হাসিব দাঁত কেলিয়ে হাসল, যেন বেশ মজা পেয়েছে। কি মামনি, কাঁদছো কেন? এখনও কিছুই করলাম না তার আগেই কেঁদে ভাসালে হবে? হাসিব হাঁটু গেড়ে নীরুর পায়ের কাছে বসল। নীরু ওর পা গুটিয়ে নিল। হাসিব এবার উচ্চস্বরে হেসে উঠল। মেয়েটা ওকে ভয় পাচ্ছে। আহা, কি শান্তিটাই না লাগছে। ওকে ওই দিন তেজ দেখে থাপ্পড় মেরেছিল না, আজ দেখবে মেয়ের কত তেজ। কি হলো, পা কেন সরালে? দেখি পা দেখাও, কতখানি ব্যথা পেলে দেখতে হবে তো। নীরু ভয়ে একবার জোরে কেঁদে দিল। ওর কান্নায় হাসিবের শান্ত মেজাজ বিগড়ে গেল। এই মাইয়া চুপ, কানবি না একদম। নীরু তাও কান্না থামালো না। বাবার কথা মনে পড়ছে। বাড়িতে মা নিশ্চয়ই ওর জন্য চিন্তা করছে। ধরা গলায় বলল, আব্বার কাছে যাব। হাসিব যেন মজা পেল। আগে আদর করিনি, তারপর বাবার কাছে দিয়ে আসবো, কেমন? নীরু এবার সোজা হাসিবের পা আঁকড়ে ধরল। আকতি মিনতি করে বলল, আমাকে বাড়ি যেতে দিন। তা বললে কি করে হয় খুকি? তোমাকে যেতে দেওয়ার জন্য তো এত কিছু করিনি। আগে নিজেদের মনের খায়েশ মিটিয়ে নিই, তারপর যেতে দিব। তার আগে কান্না থামাও। এইসব একদম ভালো লাগে না আমার।
আর আদর করার সময় টু শব্দ করবে না, ঠিক আছে? আসন্ন বিপদের কথা আন্দাজ করে নীরুর অন্তরাত্মা কেঁপে উঠল। কান্নারত অবস্থায় কোনো রকম তুতলিয়ে বলল, আল্লাহর দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন, এমন করবেন না আমার সাথে। নীরুর এমন কান্নায় হাসিব বিরক্ত হয়ে একটানে নীরুর গলায় পেঁচানো স্কার্ফটা খুলে মিরাজকে বলল, শালির মুখটা ভালো করে বেঁধে দিত, কোনো শব্দের জন্য বের না হয়। মাথা খারাপ করে দিচ্ছে মাতারি। সেদিন তো খুব সাহস দেখিয়ে আমার চর মেরেছিল, এখন দেখ সব হাওয়া ফোঁস। বলেই কিটকিটিয়ে হেসে উঠল। নীরুর মুখটা ভালো করে বেঁধে দিলে হাসিব ওকে টেনে হিস্ট্রি নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। নীরু আপ্রাণ চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না। একটু পরে আকাশ কাঁপিয়ে ভেসে এলো কারো গগন বিদারী চিৎকার। চিৎকারে গাছে থাকা পাখি ভয়ে ডানা ঝাপটে উড়াল দিল। হাসিবকে গায়ে শার্ট চড়িয়ে বের হয়ে আসতে দেখে ওরা দাঁত বের করে হাসল। রনি মাথা চুলকে বলল, ভাই যাব? যা, তবে দেখিস সাবধানে, মেয়েটার যাতে কিছু না হয়। জানিস তো শালির বাপকে, জানতে পারলে খবর খারাপ করে ছাড়বে। রনি হাসতে হাসতে চলে গেল। নীরুর নীরবে ফেলা চোখের জল, আর্তনাদ, আত্মচিৎকার কারো মন গলাতে পারল না, বরং পরপর 4টা জানোয়ার রাতের আধারে ছিঁড়ে খুবলে খেলো ওর শরীর। ফিরোজ সাহেব মাগরিবের নামাজ পড়ে উঠানে আসতে কান্নার শব্দ শুনতে পেল। আওয়াজ শুনে বুঝতে বাকি রইল না তার স্ত্রী যে কাছে। এত বছরের সংসারে স্ত্রীর আগাগোড়া পুরোটা রপ্ত করা শেষ ওনার, তবে অসময়ে কেন কাছে বুঝে উঠতে পারল না। মকবুল ঠান্ডা পানি নিয়ে আয়তো। মকবুলকে হাঁক ছেড়ে ডেকে সোজা নাজদিনের কাছে গেল। স্বামীর কণ্ঠ শুনে নাজদিন দৌড়ে ওনাকে জড়িয়ে ধরল। ফিরোজ সাহেব হতবাক, বিস্ময়ে চারদিক তাকিয়ে দেখলেন মোটামুটি অনেক মানুষ রয়েছে। এলাকার সর্দার হয় এমন অনেক মানুষের আসা যাওয়া লেগেই থাকে তার বাড়িতে। নাজদিন কখনও বাড়ির চৌখাট পেরিয়ে এত মানুষের সামনে আসেনি, তবে ওদের সামনে আজ এভাবে জড়িয়ে কেন ধরেছে? নীরুর আব্বা, আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, আপনি ওকে এনে দিন। নাজদিনের কথায় ফিরোজ সাহেব যেন বড়সড় ধাক্কা খেল। প্রতিদিন নামাজ আদায় করে এসে মেয়েকে তো বাড়িতে দেখে, পাওয়া যাচ্ছে না মানে কি? নাজনীন, মকবুল কই? ও নীরুকে নিয়ে আসতে যায়নি? মকবুল ভাই নীরুকে নিয়ে আসতে গিয়েছিল, কিন্তু ফিরে এলো একা। মোড়ের ধারে নাকি নীরুকে পায়নি। আমার নীরুকে এনে দাও, মেয়েটা আমার এত কিছু বোঝে না। ওনার কান্না দেখে ফিরোজ সাহেব কী বলবেন বুঝে উঠতে পারল না। তার যে নিজেরও ভয় হচ্ছে, স্ত্রীকে কি বলে সান্ত্বনা দেবে। দেখ গিয়ে কোন নাগর লইয়া পলাইছে। আমি কত করে কইলাম মাইয়াটারে বিয়া দিয়া দে, শুনলি না তো আমার কথা, এখন গেল তো। এহেন কথা শুনে নাজনীন হতভম্ব হয়ে শাশুড়ির দিকে তাকালো। ওনার কি তার মেয়ের জন্য একটুও চিন্তা হচ্ছে না? এসব কি উল্টাপাল্টা কথা বলছে? ফিরোজ সাহেবের ছোট ভাই জহুরুল বিরক্ত হয়ে বলল, আম্মা থামবে তুমি? কখন কি বলতে হয় তাও জানো না? হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি সত্যি কথা কইলেও দোষ। এবার ফিরোজ সাহেব চুপ করে রইলেন না, গর্জে উঠে বলল, আমার মেয়ের নামে আর একটাও বাজে কথা বলবেন না আম্মা। ছেলের এমন রাগ দেখে ফিরোজা মুখে কুলো পেটে বসল। মকবুল কোথায়? সাথীদের বাড়িতে। ও হ্যাঁ, সাথীর কথা তো ভুলেই গিয়েছিলাম। দেখো গিয়ে, মেয়ে আমার সাথীদের বাড়িতে আছে। তুমি শুধু শুধু চিন্তা করছো নীরুর মা, শুধু শুধু চিন্তা করছো বলে ভিতরে ভিতরে নিজেই অস্থির হয়ে পড়ল। অসময়ে তো সাথীদের বাড়িতে যাওয়ার কথা না, আর গেলেও তো বলে যেত। মকবুল আসলো মিনিট 10 পরে। ওনাকে আসতে দেখে নাজদিন দৌড় লাগালো। আরে আসতে দৌড়া পড়ে যাবে তো। বলতে বলতে ফিরোজ সাহেবও ওনার পেছন পেছন এলো। মকবুল ভাই, আমার নীরু কোথায়? ও সাথীর সাথে আছে তো? কি হলো, চুপ করে আছো কেন? আসলে ভাবি, সাথীর আব্বার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, তাই তো ওর মা ওকে নিয়ে সদরে গিয়েছিল। পথে নীরুমাকে রাস্তায় নামিয়ে দিয়ে গিয়েছে। কতক্ষণ আগে আমার মেয়েকে নামিয়ে দিয়ে গিয়েছিল? ভাই আনুমানিক বেলা 5টার সময়। এখন 7টা বাজে মকবুল। আল্লাহ, আমার মেয়েটা গেল কই? বলে ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়ে গেলেন মেয়েকে খোঁজার উদ্দেশ্যে। ওনার সাথে জহুরুল আর মকবুলও গেল। পরের দিন সন্ধ্যায় জঙ্গলের ভেতর থেকে নীরুর বিবস্ত্র দেহ উদ্ধার করা হয়। নাজনীন মেয়ের লাশ দেখে সাথে সাথে জ্ঞান হারিয়েছে। শক্তপোক্ত রক্তটা ফিরোজ সাহেবও মেয়ের এহেন দশা দেখে কান্নায় ভেঙে পড়ল। কি বিভৎস লাগছে তার মেয়েকে। শরীরের বিভিন্ন অংশে আঁচড়ের দাগ, ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত শুকিয়ে আছে। কামড়ের দাগগুলো কালো বর্ণ ধারণ করেছে। শ্যামবর্ণ গা দেখে হয়তো দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। ফিরোজ সাহেব 2 হাতে মেয়েকে নিজের বুকে চেপে ধরলেন। তার চোখ বেয়ে অঝরে পানি পড়ছে।
ভীতু মেয়েটা যদি বাবার এমন কান্না দেখতে পেত তাহলে হয়তো বুঝতো বাবা তাকে ঠিক কতটা ভালোবাসে। ময়না তদন্তে জানা গেছে সারা রাতে বার কয়েক ধর্ষণ করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এমন নির্মম মৃত্যু। বান্ধবীর এমন দশা দেখে সাথীর বুঝতে বাকি রইল না এসব কাদের কাজ হতে পারে। ফিরোজ সাহেবকে সব জানালে উনি গিয়ে হাসিব, রনি, মিরাজ, সাকিবের বিরুদ্ধে মামলা দায়ের করল। তবে মামলা করলে কি হবে? পুলিশ খোঁজ নিয়ে জানিয়েছে আসামিরা পলাতক। তবে তারা সর্বোচ্চ চেষ্টা করবে ওদের ধরার জন্য। ফিরোজ সাহেব যেন বুঝল মেয়ে তার এ কথা বলার জন্য এসেছিল, তবে বলতে পারেনি। আর সেও মেয়ের না বলা কথা বোঝার চেষ্টা করল না। তিনি তখন সবটা সময় নিয়ে সঠিকভাবে শুনলে আজ তার মেয়ে সহি সালামতে তার কাছে থাকত। নিজেকে অপরাধী মনে হচ্ছে। তার দোষী মেয়েটা আজ তাদের কাছে নেই। রাতে ঘুমাতে গেলে মেয়ের আত্মচিৎকার কানে আসে। বারবার মনে হয় তার মেয়ে তাকে ডাকছে, তাকে বলছে বাঁচাতে। এমন হাজারো নিরু এভাবে শেষ হয়ে যায়। তাদের আত্মচিৎকার তারা ছাড়া কেউ শুনতে পারে না।